শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, চলে আসি। আমরা সেট নাম্বার 11 আজকে করব। আশা করি তোমরা ওই সেট গুলো করছো। চলে আসি আমরা 11 নম্বর সেটে ম্যাথস জিআই পার্টটা আমরা আলোচনা করি, রিজনিং পার্টটা পরে করব, প্রথমে ম্যাথসটা একটু আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 41, 41 এটা না কমা আছে, মানে 8, 15, 21 দ্বারা বিভাজ্য প্রশ্নটি অ্যাকচুয়ালি 8, 15, 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এই হচ্ছে প্রশ্ন। করো দেখি, প্রথমে করে নাও। তিনটে দিয়েই ভাগ যাবে এই এমন সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে 8 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে, এই বলতে চাইছে। করো। দেখো কোন একটি 1680। তাহলে দেখো প্রশ্ন কি বলছে, 8 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে, 21 দিয়েও যাবে, তার মানে এগুলোর এলসিএম করে আমরা মাল্টিপল চেক করব। কিন্তু বেটার হবে আমি অপশন টেস্ট করি, এই টাইপের অঙ্কগুলো হলে না। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যাবে, প্রথম অপশনটা দেখি। তাহলে 8 দিয়ে ডিভিজিবিলিটির জন্য আমাদের নিয়ম কি আছে বলো? 8 দিয়ে যে কোনো সংখ্যা 8 দিয়ে ভাগ করার জন্য তিনটে সংখ্যাকে দেখতে হবে, লাস্টের তিনটে ডিজিট দেখতে হয়। এটাও দেখবো, এটাও দেখবো, এটাও দেখবো, এটাও দেখবো। তাহলে আমি যদি দেখি এটা লাস্টের তিনটে ডিজিট, দেখো 8 8 64, 5 8 40, মানে এটা ভাগ চলে গেল, লাস্ট 3 ডিজিট কিন্তু। তারপরে লাস্ট 3 ডিজিট করলে স্যার 8 8 64, তারপর দেখো 8 দিয়ে গেল না। তারপরটা দেখো, একটা নইলে আমি করে দেখিয়ে দিচ্ছি 8 দিয়ে। 8 10 80, 8 10 দরকার নেই, 8 একে 8 করি, 6 নামালাম, 10এই হবে। 8 8 64 না হয়ে 7 8 56। তাহলে আমি দেখলাম এটাও ভাগ গেল না। তাহলে 8 15 21 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা 8 দিয়ে চেক করে সবটা অপশনে এলিমিনেট করে দিতে পারলাম। যদি এরকম হতো যে স্যার 8 দিয়ে দেখা গেল দুটো অপশন যাচ্ছে, তখন তোমাকে 15 দিয়ে ভাগ দিতে হতো। এবার দেখো কেউ 15 দিয়ে সাপোজ চেক করছে, যে 15 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য মানে 3 দিয়েও যাবে আর 5 দিয়েও যাবে। আর আমরা জানি কোন সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, যাদের লাস্টে আমার 5-এর মাল্টিপল থাকে, মানে 0 বা 5, এটাতেও 0 রয়েছে, তার মানে আমার এই দুটোই মধ্যে একটা উত্তর হবে। এবার 3 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়ে দুটোই যাচ্ছে, তাহলে আমরা এইখান থেকে দুটো এলিমিনেট করে নিতে পারতাম। এবার আরো একটি স্যার যেটা আছে 21 দিয়ে চেক করতে হতো না, 21 দিয়েও চেক করে দেখে নাও যে 21, তাহলে 21 দিয়ে 3 আর 7, 3 দিয়ে আমার অলরেডি চেক করা হয়ে গেছে, 7 দিয়ে চেক করে দেখো এইটা আর এইটা দুটোর মধ্যে দেখো 7 2 14, রইল কত 46, 7 দিয়ে ভাগ যায় না। আর 168 কে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে আমার 24 চলে আসছে। 7 2 14, 2 8, 4 7 28, আমার চলে এলো 240। এবার আমি প্রথম থেকে একবার জিস্ট করি কি করব। তো তোমার 8 15 21 দিয়ে, তাহলে 8 দিয়ে চেক করব, 15 দিয়ে চেক করব, 21 দিয়ে চেক করব। ইন জেনারেল আমাদের যে কোনো একটা দিয়ে চেক করলেই হয়, তোমার যেটা সুবিধে। কেউ বলে স্যার 15 দিয়ে আমি যদি আগে চেক করতাম, তাহলে 15 মানে 3 আর 5 দিয়ে চেক করব, 3 আর 5, 3 আর 5-এর মধ্যে আমি দেখলাম 5 দিয়ে শুধু এটা যায় এটা যায়, তার মানে এই দুটো অপশনে আমার এলিমিনেট অটোমেটিক মুখে মুখে হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে আমি চেক করে নিই যে 8 দিয়ে কোনটা ভাগ যায়, 8 দিয়ে করলে এটাই যেত, বা প্রথমটাতেও আমি 8 দিয়ে চেক করতে পারতাম। তো এই অঙ্কগুলো আমরা অপশন টেস্টে করলে ভালো হয়। আচ্ছা, এগুলো আমাদের অনেকবার হয়েছে, আমি আর করছি না, গতকালের ক্লাসেও ছিল, এটাও করব না। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 60। দুই হবে। প্রশ্নে কি বলা হলো? 42 নম্বরে একটু করিয়ে দেন, আমি কালকে ছিলাম না ক্লাসে, এর আগের দিন।
তো কালকের রেকর্ডটা দেখো আগে। আচ্ছা বলে দিচ্ছি, দেখো 42-এরটাও বলে দিচ্ছি, 60 নম্বরেরটা করি। এটা করে নিয়ে তারপরে 42-এরটা যাচ্ছি। এন এর জায়গায় কোন সংখ্যা বসালে সমাধানটি সঠিক হবে? সমাধানটি সঠিক হবে, তার মানে এন এর জায়গায় 2, 3, 5, 4, বা এরকম বলতে পারি যে স্যার আমি কোনো একটি সংখ্যাকে গুণ না করে এটা দিয়ে ভাগ করে দিই, তার মানে 2125 কে 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই হবে। 5 দিয়ে ভাগ করলাম, 4 5 20, রইলো 12, 5 2 10, রইলো 25, 5 5 25, তার মানে এখানে 425 হতো। 425, 425, 425 আছে কি 4n5, তাহলে n এর জায়গায় কত বসবে? 2 বসাবো। দেখো ক্লিয়ার হলো? চললাম তাহলে আমি 42 নম্বরে। 42-এ দেখো প্রশ্নে বলছে বিভিন্ন ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য কি। তাহলে প্রথমে আগে সিলেক্ট করতে হবে কোনটা সব থেকে ক্ষুদ্রতম, কোনটা সব থেকে বৃহত্তম, এইটা খুঁজতে হবে। খোঁজার জন্য আমরা নিয়মগুলো কি বলেছি, যে লব আর হরের মধ্যে পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করব, আর যদি সমান না হয় তাহলে কিভাবে সমান করব। প্রথম টার্গেট তাহলে আমার সমান আছে কিনা চেক করি। তাহলে লব আর হবের মধ্যে ডিফারেন্স প্রথমটাতে 1 রয়েছে, তারপরটিতে 1 রয়েছে, এটাও 1 ওটাও 1, তার মানে ডিফারেন্স আমার 1, মানে ডিফারেন্স সবগুলো সমান। তাহলে যদি ডিফারেন্স সমান হয়ে যায় তাহলে লবে যার বড় সেটাই হবে সব থেকে বড়। তাহলে লবে আমার কে আছে? 5 সব থেকে বড়, তাহলে 5/6 এটা হলো বৃহত্তম। আর লবে কার ছোট রয়েছে? 2, তার মানে এটা হলো সব থেকে ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম বৃহত্তমের মধ্যে পার্থক্য প্রশ্নে জানতে চেয়েছে, তাহলে মাইনাস করে দিলাম, এলসিএম করলাম, এলসিএম করে 5 - 4, তার মানে 1/6। ঠিক না? বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে বলো এটা থেকে। হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ, যদি পার্থক্য সেম না হয় তাহলে পার্থক্য সেম করাটাও আমরা একটা ক্লাসে করেছি, কোনো একটাতে দেখবে সম্মান করে নেওয়া যায়। যেমন ধরো একটাতে 2/3 আছে, আর একটাতে সাপোজ আছে 4/7 আছে, সাপোজ 4/7, এই দুটোতেই বুঝে যাবো। দেখো এর ডিফারেন্স তাহলে 1, এর ডিফারেন্স 3, এই ডিফারেন্সটাকে সমান করতে গেলে কি করব, এই 1 আর 3 এর লসাগু, তার মানে 3, সবগুলোকে ডিফারেন্সকে 3 করব, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই 3 হয়ে যাবে। 3 দিয়ে গুণ যদি করি তাহলে আমার এটাকেও 3 দিয়ে গুণ করব 6, আর এটা হয়ে যাবে 9। তাহলে দেখো গ্যাপ এবার সেম হয়ে গেছে, এইদিকেও 3, এইদিকেও 3, গ্যাপ আমার সেম হয়ে গেছে। আর গ্যাপ যখনই সেম হয়ে যাবে তখন আমরা কি করব, যার হর, না হর দেখবো না, লব দেখবো। তাহলে 4 আর 6 এর মধ্যে 6 বড়, তার মানে এইটা আমার তখন বড় হয়ে যাবে। আচ্ছা করো দেখি 43 এরটা। 43, প্রশ্নে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এই 2 পূর্ণ 2.5 এদিকে রাখলাম, এইটাকে শুধু এইদিকে নিয়ে চলে এলাম, এক্সটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এক্স ডান দিকে নিয়ে গেলে -5 হয়ে যাবে, আর 2 পূর্ণ 1/5টাকে বাম দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার দাঁড়ালো কি, এখানে 2.5 প্লাস 3 পূর্ণ 1/5 মাইনাস 3 পূর্ণ 1/10 মাইনাস 2 পূর্ণ 1/5। এবার আমি কি করব, এগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণের 2 আলাদা করে নিলাম, 3 আলাদা করে নিলাম, 2 আর 3 হলে 5, আবার এখানে 3 মাইনাস বিয়োগ করলাম, এখানে 2 বিয়োগ করলাম, তার মানে কত হলো 5। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কেটে গেল, পুরো পূর্ণ সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো কেটে গেল, 2 আর 3 5, 2 আর 3 5, 2 আর 3 5, তাহলে +5 -5 কেটে গেল। বাকি রইলো ফ্র্যাকশন, ফ্র্যাকশন এখানে কিন্তু ডান দিকে -x আছে, এদিকে আছে 1/2 + 1/5 - 1/10 - 1/5,
ইজ ইকুয়াল টু -1/x। এবার দেখো 1/5 গুলো আমার কেটে গেল, আবার এটা এটা কেটে গেল, তাহলে পড়ে রইলো শুধু 1/2 -1/10 ইজ ইকুয়াল টু -x। 10 10 5 -1 মানে -4/5। x এর ভ্যালু -2/5। দেখো তোমাদের কত এলো বলো। হ্যাঁ স্যার, এটা এসছে -2/5। -2/5 হলো প্রশ্নের আনসার। অপশন বি হয়ে গেল আনসার। 44। স্যার ডি। হ্যাঁ, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইউজ করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তেমনি a প্লাস বি মানে 175 প্লাস 75 ইন্টু 175 মাইনাস 75, তার মানে এদিকে আমি পেলাম কত 250, আর ইন্টু করলাম 100, তার মানে অপশন ডি 25,000 আমার উত্তর এলো। তারপর 45। অপশন সি। অপশন সি। প্রশ্নে কি বলা হয়েছে দেখো, যে একটি খুঁটির হাফ অংশ কাদায়, তাহলে আমি ধরে নিচ্ছি যে পুরোটা আমার এক্স ধরে, কেউ কেউ এক অংশ ধরে, আমি টোটাল ধরে নিলাম 6 অংশ, 6 ইউনিট টোটাল লেন্থ আছে 6 ইউনিট, তার মধ্যে কাদায় কাদায় আছে হাফ মানে 3 ইউনিট চলে গেল কাদায়। তারপর তারপরে হচ্ছে ওয়াটার মানে জলে হলো 1/3 অংশ, মানে 6-এর 1/3 যদি করি তাহলে 2 ইউনিট, 1/3 অংশ বলেছে, তার মানে 6-এর 1/3 যদি করি তাহলে কাটাকুটি 2 অংশ, তাহলে রেস্ট বাকি কি পড়ে ধরলো 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু প্রশ্নে কত দেওয়া রয়েছে জলের উপরে, তার মানে টোটাল 2 মিটার, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2 মিটার, তাহলে খুঁটিটি কত ইউনিট 6 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 2 মিটার হয় তাহলে 6 ইউনিট ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2, তার মিনস 12 মিটার। বোঝা কি গেল? হ্যাঁ স্যার। বাস। তারপর একটা করো ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা। এককের ঘরের সংখ্যা বার করার জন্য পাওয়ারকে ছোট করতে হয় 4 দিয়ে ভাগ করে, পাওয়ারকে ছোট করতে হয় 4 দিয়ে ভাগ করে। করা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো আমি এরকম করলাম, ইউনিট ডিজিট যেহেতু তাহলে 4, বাকি দুটো আমি মুছে দিলাম কারণ দশকের আর শতকের ঘর আমার দরকার নেই, এককের ঘরের সংখ্যা চেয়েছে, তার মানে এটা বাদ দিয়ে দিলাম, তার মানে পড়ে রইলো 4 টু দি পাওয়ার 102, আর পরেরটাই চলে রইলো 4 টু দি পাওয়ার 103। এর এত বড় পাওয়ার, তাহলে এত বড় পাওয়ারকে ছোট করার জন্য কি করতে হয়, বড় পাওয়ারটিকে না 4 দিয়ে ভাগ করে নিতে হয়, যখনই এককের ঘরের সংখ্যার বার করার জন্য এই বড় পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে নিতে হয়, বড় পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেইটা নিয়ে কাজ চালাতে হয়। তাহলে 102 কে 4 দিয়ে ভাগ করো, মানে 4 দিয়ে ভাগ করার আবার একটা নিয়ম আছে, কেউ বললো স্যার আমি 104 কে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলাম, 4 পঁচিশে 100, 2 পড়ে রইলো, আদারওয়াইজ কেউ লাস্ট দুটো ডিজিট কেউ নিতে পারতো, যে স্যার লাস্ট দুটো ডিজিট কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 02 রইলো, আর এটা 4 টু দি পাওয়ার 03, 4-এর পাওয়ার 02 মানে 4-এর স্কোয়ার 16, আর এটা 4-এর পাওয়ার কিউব, 4-এর পাওয়ার কিউব মানে 64, আমার শুধু লাস্ট ডিজিট লাগবে। নান আসছে? 5 আসছে তো। কেমন করে 4-এর পাওয়ার এটা 3 আছে তো, পাওয়ার 4-এর পাওয়ার 3 আছে, 8 না, এটা 3,
কেমন করে স্যার 5 এটা আসবে বলো? হয় 0 হবে নয় 5 হবে, তাহলে যেহেতু নেই তাহলে নানি হবে। হুম, হ্যাঁ 5 কেমন করে হবে? 5 এককের স্থানীয়, এটা আমার হচ্ছে স্যার টু দি পাওয়ার যদি কমন 4 নিয়ে ইস্টু নিই তাহলে 4। স্যার ওই 264 জায়গায় 265 একটা, আর 264 টু দি পাওয়ার 2 একটা। ওটা ডিভিজিবল হয়ে গেল, লাস্ট ডিজিট চেয়েছে কিন্তু, আমি ওটা বলে দিচ্ছি তোমাকে ওটাও। যাই হোক, এটা আমার হলো লাস্ট ডিজিট 0, যোগ করলে লাস্টে 0 আসবে। যদি তুমি কমন নাও তাহলে দেখা যাক। এবার কেউ বললো যে আমি 264 টু দি পাওয়ার 102 কমন নিলাম, তাহলে আমার এদিকে 1 রইলো পড়ে, আর একটা হলো 264 টু দি পাওয়ার 2, তাহলে আমার 264 স্যার ওখানে 1 হবে, 264 264 টু দি পাওয়ার 1 হবে। 1 মানে 265 হলো, 265, আর এখানে 102। এবার দেখো, আমার যে কোনো সংখ্যার শেষে 5 দিয়ে যদি গুণ করি, আর এখানে যদি ইভেন নাম্বার থাকে, তাহলে লাস্ট ডিজিট 0 হবে না? 0 হবে। হ্যাঁ স্যার, ওই 0 আর 5ই থাকলে হতো। হুম, কিন্তু এইভাবে করাটা কিন্তু সঠিক নিয়ম নয়, তাহলে এখানে কিন্তু কনফিউশনের তৈরি হবে। যদি এখানে অন্য 4-এর জায়গায় অন্য কোনো নাম্বার থাকতো, 3 ফিন থাকতো, তখন কিন্তু বড্ড কনফিউশন তৈরি হতো। যাই হোক, এইভাবে করলাম, লাস্ট ডিজিট আমার যোগ করে 80 পেলাম, লাস্ট ডিজিট আমার 0 হলো। আমরা পাওয়ারকে প্রথমে ভাঙবো। আচ্ছা, চলে আসি একটু। ওকে, কত নম্বর হলো এবার? এবার হবে 48 করি। বাহাত্তর। ওকে, 47 এর 72 হলো না? ঠিক আছে, তাহলে 47 এরটাও করে দিই, 48 এরটা আমি বলছিলাম। যাই হোক, তো বলছে যে কোনো একটি সংখ্যার 2/3 অংশের 1/4 অংশ, মানে 2/3 অংশের 1/4 অংশ, এটা হচ্ছে 12, তাহলে 1 অংশ কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে আমি 1 এদিকে রাখলাম, নিচে 4 আর 3টা 12 গুণ হয়ে গেল, 3 ইন্টু 4, আর উপরে 2 নিচে এসে ডিভাইড হয়ে গেল। কেউ চাইলে এক্সও লিখতে পারো, কিন্তু যদি অসুবিধা হয় তাহলে এক্স লিখে দিলাম। তাহলে আমার এখানে 2 দিয়ে কেটে গেল 6, 6 3 18, 4 18 72। 48 টা করো, এটা সোজা ছিল তাই করছিলাম না। এটা স্যার 1:24 হচ্ছে, মানে লসাগু হচ্ছে 24, গসাগু হচ্ছে 1 অনুপাতের। তাই তো, তাই তো হবে দেখছি। 28 আর 42 এই দুটোর গসাগু, আমরা জানি যে কোনো দুটো সংখ্যার গসাগু তাদের ডিফারেন্স, আদারওয়াইজ তার ফ্যাক্টর হয়। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 14। এবার চেক করে নাও, 14 দিয়ে এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়, তার মানে গসাগু হয়ে গেল 14। তাহলে 14 হলো 14। এবার এই দুটোর লসাগু করব। এই দুটোর লসাগু করা আমরা বিভিন্ন ভাবে শিখেছি, তোমরা নিজেদের মতো করো। আমি বলেছিলাম যে 42 বড়টাকে ধরে নিতে হয়, লসাগু ধরে নিলাম। আপাতত আমি লসাগু বা এলসিএম ধরে নিলাম 42, লসাগু 42 বড়টাকে ধরে নিলাম। কিন্তু 42টাকে কি 28 দিয়ে ভাগ যাবে? যখনই আমি ধরবো ভাগ করব, দেখো 14 দিয়ে কাটলাম, 3 14 42, 14 2 28, তার মানে নিচে 2 থেকে গেল, ভাগ পুরোপুরি কাটলো না, আর নিচে যেটা থাকে ওটা দিয়ে গুণ করে দিতে হয় 3। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে অপশন ডি হ্যাঁ স্যার, ডি হচ্ছে আচ্ছা তাহলে 6:1 আসছে। তাহলে আমি করেই দিই। এবার তাহলে এটা হলো 14 দিয়ে কাটলাম, 3 14 42, তাহলে 9, কোনোটি নয়, 1:9 হলো, কোনোটি নয়। আচ্ছা, লসাগুর ব্যাপারটা লসাগু ব্যাপারটা আবার বলি। ধরো তোমাকে বলা হলো যে 7, 21 আর সাপোজ একটা সংখ্যা 50, এর লসাগু কত হবে? লসাগু কত হবে? এর লসাগু কত হবে? তখন কেউ বললো যে স্যার আমি সব থেকে বড়টা লসাগু ধরে নিলাম 50, কিন্তু লসাগু হচ্ছে সেই নাম্বার যেটাকে দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, সবগুলো ভাগ করবে সেই নাম্বারটাকে। এবার 50কে 7 দিয়ে ভাগ করলে ভাগ কাটাকুটি যায়?
যায় না, নিচে 7 থেকে যায়, যেটা নিচের থেকে যাবে ওইটা গুণ করে দাও, গুণ করে দিলাম, তার মানে নতুন লসাগু হয়ে গেল 50 ইন্টু 7। তাহলে 7-এর ঝামেলা তো মিটলো। এবার যেটা আমি নতুন লসাগু হলো সেইটাকে কি 21 দিয়ে ভাগ যায়? চেক করো, 21 দিয়ে যেই আমি ভাগ করতে যাব 3 দিয়ে কাটাই, 7 দিয়ে কাটলাম, নিচে 3 পড়ে থাকছে, এটা আর কাটাকুটি যাচ্ছে না, তখন আবার এই 3টাকে গুণ করে দিলাম, এইটা হয়ে গেল আমার ফাইনাল, মানে আর তো কোনো নম্বর পড়ে রইলো না। তাহলে 21 ইন্টু 50, তার মানে 5 একে 5, 1050, তখন আমার লসাগু হয়ে যাবে। স্যার বলো তো ওখানে যে বুঝতে পারলে কিনা? 50 ওখানে যে 50টা লিখলেন, মানে 50 ইন্টু 7 ইন্টু বাই 21 যে লিখলেন, ওটা 50টা ওখানে হবে না, মানে শুধু নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে শুধু গুণ হবে। হ্যাঁ, নিচেরটা যেটা থাকবে, কাটাকুটি করলে নিচে যেটা পড়ে থাকবে সেটা দিয়ে। আমি আরো কয়েকটা বলে দিচ্ছি, দাঁড়া, এগুলো খুব কাজে লেগে যায়, কখনো কখনো তাড়াতাড়ি করতে গেলে না অনেক কাজে লেগে। ধরো আমি বললাম 20, 40 আর 90 এর লসাগু করো, তা তুমি সব থেকে বড়টাকে 90টাকে ধরে নিলে লসাগু। এবার মুখে মুখে তুমি করতে পারবে, যখন আইডিয়া হয়ে যাবে না যে স্যার 90কে যখন আমি 20 দিয়ে ভাগ করছি 90 তখন ইন্টু দেখছি 40 করে দিলেও তো হবে তাতে, হ্যাঁ কারণ যেহেতু 20 তাহলে 40 দিয়ে ভাগ যায়। যাচ্ছে, কারেক্ট। আমি একটা প্যাটার্ন বলি, তাহলে আমি সব থেকে বড়টাকে ধরে নিলাম 90কে যখনই আমি 20 দিয়ে ভাগ করছি, দেখো 0 0 কাটলে নিচের 2টা আর কাটলো না, তাই 2 লিখে দিলাম, তাহলে 20 ঝামেলা মিটে গেল। এবার আমার যে নতুন লসাগু এইটা এখন, সেইটা এবার আরেকটা যেটা 40 পড়ে রইলো ওইটা দিয়ে ভাগ করে দেখে নাও, যখনই করছি 0 0 কাটলো, নিচে 2 হলো, তাহলে নিচে আবার 2 থেকে গেল, তুমি আরো একটা 2 গুণ করে দাও, এই হয়ে গেল 40-এর ঝামেলাও মিটে গেল, তার মানে 360 হয়ে গেল আমার এলসিএম। ধরো 7 আমি বললাম, তারপরে 21, তারপরে সাপোজ বললাম 28, তারপরে বললাম 30, তারপরে বললাম সাপোজ আমি আরেকটা নাম্বার 49, এই কটা লসাগু বার করতে চাইছি। 7, 21, 28, 30, 49, তুমি কি করলে সব থেকে বড়টাকে নিয়ে নিলে 49। এবার 49 কে দেখো কি কি দিয়ে ভাগ যাচ্ছে, 49 কে তো 7 দিয়ে ভাগ চলে গেল, নিচে কিছু পড়ে রইল না 1, তার মানে 7-এ কোনো সমস্যা হলো না। এবার 49 কে আমি 21 দিয়ে ভাগ করব, 7 দিয়ে কাটলে নিচে 3 পড়ে রইলো, উপরে 7, নিচে যেটা পড়ে আছে ওটাকে আবার গুণ করে দিলে, তার মানে এখন নতুন লসাগু 49 ইন্টু 3 হলো। এবার 49 ইন্টু 3 এখন নতুন লসাগু, এবার 28 দিয়ে ভাগ যায় কিনা দেখো, 28 দিয়ে করতে গিয়ে আমার কত দিয়ে কাটছে, 7 7 49, 4 7 28, নিচে 4 পড়ে রইলো, আবার 4 দিয়ে গুণ করে দিলাম, এটা আমার নতুন লসাগু হয়ে গেল। এবার আমার নতুন লসাগু এইটা, এবার এটাকে 30 দিয়ে ভাগ করো, 49 ইন্টু 3 ইন্টু 30, না কত 4, 30 দিয়ে ভাগ করো, 30, 3 10 30, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 2 দিয়ে কাটলাম, নিচে 5 পড়ে রইলো, এই 5 গুণ করে দিলাম, এই গুণ ফলটাই হবে আমার নতুন লসাগু। তাহলে 49 ইন্টু, তখন আমি তার 15 60, 60 দিয়ে গুণ করলাম, 6 9 54, হাতে 5 24, আর 5 29, এই হয়ে যাবে নতুন লসাগু। বলো এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে, যখন এটি করতে করতে আইডিয়া চলে আসবে না, তখন ওই টাইম এন্ড ওয়ার্ক যখন লসাগু করতে হয় তখন সুবিধেটা হয়, নইলে আবার ওই খাঁজ কেটে কেটে এরকম করে দাগ করলে টাইমটা নষ্ট হবে। এই পরীক্ষাগুলোতে টাইমে অতটা সমস্যা হবে না, কারণ তবু তো অঙ্ক আছে 15টা প্রায়। আচ্ছা, চলে আসি পরের অঙ্ক 50। একটি বৃত্তের পরিধি এত মিটার, ক্ষেত্রফল কত হবে? বৃত্তের পরিধির একটা ফর্মুলা হয় 2πr, আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr স্কোয়ার। আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এইটাকে আর। তো প্রশ্নে 2πr ইকুয়ালস টু দেয়া রয়েছে পরিধি 154 হচ্ছে। 154। ঠিক ঠিক, তাহলে এটা এখান থেকে আমাকে আর বার করতে হবে, 44 বাই পাই, পাই মানে 22/7 ইন্টু 2, 44 মানে এখান থেকে সিম্পলিফাই করলে রেডিয়াস 7 পেলাম।
এই কয়েকটা ডেটা না মাঝে মধ্যে মনে রাখলে সুবিধা হয়। রেডিয়াস যদি 7 হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? 22/7 ফর্মুলায় লাগাও, 7 ইন্টু 7, 7 কেটে গেল আমার 154 পাই আর স্কোয়ার। রেডিয়াস পেয়ে গেলাম 7, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 154। 7 হলে 154 হয়, এগুলো একটু মনে রাখলে সুবিধা হয়। যাক, ঠিক আছে। তারপরে দেখো তারপরটা 45। হুম, দুটি সংখ্যার গসাগু 5। তার মানে আমরা জানি, ধরো দুটো সংখ্যা যদি এরকম করি না, তাহলে এখানে গসাগুটা এখানে থাকে, দুটো সংখ্যা এরকম ভাবে দাগ করি, আর এখানে 4 পড়ে থাকছে, 5 পড়ে আছে। এই প্রশ্নটা তাই বললো 4:5। তাহলে সংখ্যা দুটি কোণ কত? অ্যাকচুয়ালি কি, গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দিয়ে কাটাকুটি হয়েছে। তাহলে একটা সংখ্যা হলো 4×5 20, আর একটি সংখ্যা হলো 5×5 25, যোগ করলে 45। হয়তো বোঝা গেল না, আমি আবার বলছি। দেখ, ধরো আমি একটা সংখ্যা 20 বললাম আর একটি 24 করলাম, গসাগু করছি। 4 দিয়ে কাটবে কেউ, 4 দিয়ে গেল, স্যার 4×5 20, 4×6 24, এটা হলো। তাহলে গসাগুটা হলো 4। আবার এই দুটো রেশিও করো, 20 আর 24। 4 দিয়ে কাটাকুটি করলে কি হবে? 4×5 20, 4×6 24। তাহলে দেখো কোনটা পড়ে রইলো। এই যে এইটা আর এটা একই জিনিস। তার মানে আমি যেটা দিয়ে কাটাকুটি করেছি সেটা হলো গসাগু 4, আর যেটা পড়ে রয়েছে সেটা একই জিনিস। এইটা আর এটা একই ফরম্যাট, দুটো ডিফারেন্ট জায়গায় লেখা। তাহলে আমার যদি এই রকম অরিজিনাল নাম্বারটা আবার পেতে চাই, যে স্যার দুটি সংখ্যার গসাগু 4, মানে 4 দিয়ে কাটাকুটি করেছি, 4 দিয়ে কাটাকুটি করেছি, 4 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে অরিজিনাল সংখ্যাটা কি ছিল? 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 4×5 20, 4×6 24। তেমনি এইখানে গসাগু 5, তার মানে 5 দিয়ে কাটাকুটি করেছি, করার পর আমার এরকম পড়ে রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি অরিজিনাল সংখ্যাটি কত ছিল? এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, এটাকেও আমি 5 দিয়ে গুণ করলাম, 25, যোগ করে দিলাম। এবার যেহেতু সমষ্টি চেয়েছে, তুমি এইটাকে যোগ করে 5 দিয়ে গুণ করলেও হয়ে যেত ডাইরেক্ট। তাহলে সংখ্যাগুলো বার করতে হতো না। দেখো তো ক্লিয়ার হলো কিনা সবার? তাহলে আনসার 45। তাহলে দুটি সংখ্যার যদি রেশিও দেয়া থাকে, তার মানে গসাগু দিয়ে কাটাকুটি হয়ে গেছে। যেমন ধরো আমি বললাম দুটি সংখ্যার গসাগু 8, আর সংখ্যা দুটোর রেশিও হলো 9:7 বা 9:2। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? এই দুটোকে যোগ করো, 11। 11 ইন্টু 8 করে দাও, 88 হয়ে যাবে। আদারওয়াইজ কেউ বললো স্যার আমি আগের নম্বরগুলো বার করব, তাহলে 8 ইন্টু 9 করে 72 পেলে একটা, আর 8 2 একটা যোগ করে 16 পেলে, এই দুটো যোগ করো, তাহলে আমার এটাও 88 হবে, 88 হলো। তাহলে গসাগু আর রেশিও দেয়া থাকলে ওই রেশিও গুলোকে যোগ করে গসাগু দিয়ে গুণ করে দাও। এগোবো? ক্লিয়ার না হলে বলবে, আমি 2-4টা আরো এক্সাম্পল বলবো, অসুবিধা নেই। তারপরেরটা, দুটি সংখ্যার গসাগু এত সমষ্টি দেওয়া আছে, সংখ্যা জোড় কত হতে পারে? দুটি 4 সংখ্যার হবে, গসাগু। তাহলে দুটি সংখ্যার গসাগু 16, মানে একটা 16x আর একটা 16y। 16 তো থাকবেই, গসাগু মানে ওই নাম্বারটির মধ্যে 16 মাল্টিপ্লাই অবস্থায় আছে। সংখ্যা দুটির সমষ্টি মানে 16x প্লাস 16y, এইটি প্রশ্নে দেওয়া রয়েছে 128। এবার 16 কমন নিয়ে নিলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 128। তার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? 8। 8। এবার x and y ইউজ এমন ভাবে করব যেটা 8 হয়। আর একটা জিনিস, x আর y যাতে কমন না হয়, মানে x and y এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, কমন উৎপাদক থাকবে না, এক্স ওয়াই যেন কমন না হয়। তাহলে আমি এক্স এর ভ্যালু 1 নিলে, ওয়াই এর ভ্যালু 7 নিলে 8 হবে। 2 নিলে আমি 6 নিতে পারবো না, কারণ কি বলতো, এই দুটোর মধ্যে কমন হয়ে যাচ্ছে। 2 আর 6 এর মধ্যে, এর মধ্যে 2 কমন, বা যে কোনো কিছু কমন ফ্যাক্টর যেন না হয়, মানে দুটোই যেন সেম নাম্বার দিয়ে কাটাকুটি না হয়, তাই এইটা হবে না। তারপরে কেউ বললো 3 এর সাথে স্যার 5, হ্যাঁ দেয়া যাবে, এই দুটো কমন নয়। তারপরে দেখো 4 + 4 যদি করো তাহলে 8 হয়ে যাবে, কিন্তু এই দুটোর মধ্যে আবার কমন হয়ে গেল, তাহলে বাদ। তাহলে এক্স আর ওয়াই যেটা ধরবো না, ওগুলো কোনোভাবে কমন না হয়।
তাহলে আমি টোটাল এক্স অ্যান্ড ওয়াই ক রকমের পেলাম? 1 আর 7 একটা, 3 আর 5 একটা, তার মানে টোটাল 2 প্রকার সম্ভব। যদি কারোর বুঝতে অসুবিধা হয় বলবে, তাহলে আমি ভেতরে ডিটেলসে ঢুকবো, আর যদি ক্লিয়ার থাকে তাহলে ঢুকছি না। ওই জন্য কারোর কোনো এক ফোঁটা অসুবিধা হলে বলবে। আর নোট লিখতে গেলে যদি বলে যে স্যার আমরা লিখবো, আমাকে বলবে, তাহলে আমি ওয়েট করব। আর যদি মনে করো না পরে স্যার লিখে নেবো, তাহলে পরে রেকর্ডিং থাকছে, ইউটিউবে থাকছে, অসুবিধা নেই, লিখে নিতে পারবে। স্যার বলছি এখানটা যে এক্স প্লাস ওয়াই যে ইকুয়াল টু 8 বের করলেন, ওইটা কি করতে হবে না 16 গুণিতক দিয়ে করলেও হবে? 16 গুণিতক দিয়ে মানে কিভাবে করবে না? মানে 16 গুণিতক দিয়ে যেহেতু 8 হচ্ছে, ওই যে 128 যেটা আছে, ওটা 16 গুণিতক হুম। 32 আর 96 যোগ করলে 128 হচ্ছে, 16 112 করলে 128 হবে, চেক করে করে 3টে বেরিয়েছে, তো সেইটাই বলছিলাম। মানে দুটো তোমাকে বারবার চেক করতে হবে তাহলে। দেখো তাহলে হ্যাঁ, 16 আর 32 যোগ করলে এই দুটো যোগ করে 128 হলো না। হ্যাঁ তার মানে 16 আবার 32 হলো না, 348 করতে হবে। এটা কিন্তু মনে হয় লেন্দি হয়ে যাবে না? কারণ তুমি তো নাম্বার দুটো জানো না অ্যাকচুয়ালি, আর এক্সাক্ট একটা 16ই হবে ব্যাপার নেই। 16 348 এই দুটো যোগ করলাম, আবার 16 4 16 7 64 নিলাম, তারপরে 16 নিয়ে 5 16 80 একটা নিলাম, 16-র সাথে 6 16 96 একটা নিলাম, তারপরে 16-র সঙ্গে 112 একটা নিলাম, এই একটা পেলাম। এবার নাম্বারটি তো আমার 32ও হতে পারতো, যে একটা 32 আর একটা 16-র গ্যাপ দিয়ে 48ও হতে পারতো, এদেরও তো গসাগু আমার 16। তারপরে একটি সংখ্যা 48, অন্যটি আমার 64, এদেরও তো গসাগু আমার 16। এরকম অনেক নাম্বার হবে যাদের গসাগু কিন্তু 16, কিন্তু তোমাকে যোগ করে 128 মেলাতে হবে। আমার মনে হয় এটা একটু লেন্দি হয়ে যাবে, কারণ আবার 64-র সঙ্গে তুমি দেখো 96 এর আবার গসাগু, এটা 32, ওটা আলাদা কথা। তাহলে আমি 72 নিলেও আমার হবে। এই কম্বিনেশন খোঁজা কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে স্যার। তুমি তো রানা কিভাবে করেছো এটা? স্যার আমি আপনার মতনই করেছিলাম, কিন্তু আপনি ওই অড গুলো ইভেন গুলোকেও ধরে নিয়েছিলাম, ওই জন্য 4টা চলে এসেছিল। ও আচ্ছা আচ্ছা, ফরিদা কি তুমি বুঝতে পেরেছো? নাহলে আমি একটু ভেতরে গিয়ে বলছি ব্যাপারটা। এক্স আর ওয়াই স্যার কমন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এক্স আর ওয়াই যেগুলো নেবো না, ওইগুলো এমন ভাবে নেব যাতে এদের মধ্যে কমন না থাকে। যেমন 1-এর সাথে 7 নিলাম, যোগ করলে 8 হবে, এদের মধ্যে কিছু কমন নেই। কিন্তু 2-এর সাথে 4 নিলে, 2-এর সাথে 6 নিলে এর মধ্যে 2 কমন চলে আসছে, কমন হলেই হবে না। তারপর 3-এর সাথে 5 নিলে, যোগ করলে 8, এদের মধ্যে কোনো কমন নেই, চলবে। তারপর 4-এর সাথে 4 নিলে, এটার সঙ্গে 8 হলো, দেখো আমার এই দুটোর মধ্যে কমন আছে, এটা চলবে না, বাস গল্প শেষ হয়ে গেল। আর যদি তুমি ওরকম 16 বা 16-র মাল্টিপল ধরে চেক করতে থাকো, তাহলে মাল্টিপল ভুল হয়ে যেতে পারে, অনেক অনেক কম্বিনেশন আসবে, কি কম্বিনেশন বাদ যাবে তার ঠিক নেই। তাহলে এইভাবে করবে। স্যার বলছি এটা ওই কো প্রাইমের মতো করে করতে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, কো প্রাইম বলেছিলাম। এক্স এন্ড ওয়াই এমন হবে যেন দে পায়ের কো প্রাইম হবে, যেন এরা কো প্রাইম হয়, এক্স এন্ড ওয়াই আর কো প্রাইম। কিন্তু এখানে তো ওরকম কিছু বলেনি যে কো প্রাইমই নিতে হবে। কোম প্রাইম ওটা ডেফিনেশন ওয়াইজ হয়, এটা এমনি বলবে না ওখানে বলবে না। আমি বলে দিচ্ছি, ধরো গসাগু মানেই কো প্রাইম। দেখো আমি ধরো দুটো নাম্বার বললাম, ধরো 20 আর 24, 20 আর 24 গসাগু করছি, 4 5 20 আর 4 6 24। আর কিছু কমন আছে? আচ্ছা 2 দিয়ে করি আগে, 4 দিয়ে বাদ দাও, 2 দিয়ে শুরু করি। 2 করলাম 10, 2 করলাম 12, আবার 2 দিয়ে করলাম, 2 দিয়ে 5 দিয়ে 10 6। এই যে আমার গসাগু তাহলে কোন পার্টটা হলো? 4। তাহলে 4 বাদ দিয়ে বাকি যে দুটো থাকলো, এটা দেখো তো ডেফিনেশন ওয়াইজই এটা অটোমেটিক কোপ্রাইম, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে এইখানে আমি যদি এবার এখানে ধরো আমি এখানে একটা কোক্স পেয়েছি, এখানে ওয়াই পেয়েছি, আর এখানে 4 পেয়েছি, তাহলে একটা হবে 4x আর একটা 4y। তার মানে অটোমেটিক এই এক্স আর ওয়াই যেন কোপ্রাইম হয়। তেমন ভাবে প্রশ্নে এখানে বলে দিয়েছে যে দুটো নম্বরের গসাগু 16, মানে এখানে 16 আছে, তাহলে এখানে একটা এক্স আর একটা ওয়াই আছে, তার মানে একটা নাম্বার 16x আর একটা 16y। এই এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন থাকবে না, আর যদি কমন থাকে তাহলে তো গসাগুতে গিয়ে ঢুকে যাবে আবার। কমন থাকলে তো আমি ঠিক আছে। আরো একবার নিয়ে নিতে পারি।
ধরো আমি যদি কমন থাকতো এক্স এন্ড ওয়াই এর মধ্যে যদি কমন থাকতো তাহলে তো আবার সেটা গসাগুতে চলে আসতো, হুম। গসাগুর মধ্যে চলে আসতো। আবার যদি যেখানে কমন থাকবে না ওখানে গিয়েই তো আমরা স্টপ হয়ে যায়, গসাগুতে কি করি, ওখানে কমন থাকবে না সেটাই স্টপ হয়ে যায়। হয়ে গেল আমার 52। আরো কি কয়েকটা বলবো? দেখি আমি না বলে স্যার, দেখি, এবার তুমি বলুন। করো তো। আমি একটা বলেছি example। হুম, ধরো আমি বললাম যে দুটো সংখ্যার গসাগু আমার 8 আর সংখ্যা দুটির যোগফল আমি সাপোজ বললাম 408। তাহলে এরকম কত পেয়ার পসিবল হবে? দুটি সংখ্যার গসাগু 8 এবং তাদের যোগফল 208, এরকম কতগুলো পেয়ার পসিবল? করো তো দেখি। স্যার 208 না 408? 408, 408। হচ্ছে কিছু এগোনো যাচ্ছে? বলো কি করলে? স্যার ওই এক্স প্লাস ওয়াই সমান 408/8। 408/8 তাহলে 51 51 হচ্ছে। আসছে। এবার এক্স ওয়াইটা ওটা তাহলে 51 সব করছে, কোপারেবল 29 32 অব্দি, মানে 19 প্লাস 32 অব্দি গেছে। 51, 49 আর 2 এইভাবেই করে নিতে হ্যাঁ, হবে। ওই রকম করেই করেছে। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে এবার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 51 হওয়ার জন্য এবার একটা কনসেপ্ট কাজে লাগাও যে স্যার দুটো ইভেন নাম্বার যদি নিই না তো 2 তো কমন চলে আসবে, তাহলে ইভেনের গল্পই শেষ। তার মানে আমার ওয়ার্ড গুলো নিয়ে স্টার্ট করতে হবে। তাহলে একের সাথে কত নেব? একের সাথে 50, মানে একটা ইভেন। দেখো ব্যাপারটা এখানে একটা কনসেপ্ট কাজে লাগাও, দুটো যদি অড সংখ্যা হয় যোগ করলে ইভেন হয়ে যাবে, ঠিক আছে? দুটো যদি ইভেন নাও তাহলে যোগফল আমার ইভেন হয়ে যাবে। তার মানে কম্বিনেশনে আমার কি থাকছে? একটা ইভেন আর একটা Odd আর even। অড। হ্যাঁ, এইভাবে এগোতে হবে। তাহলে আমি ইচ্ছে করে দিয়েছি এত বড়, তাহলে একের সাথে আমার 50 নিলে হবে, চলবে। 2 এর সাথে আমি 49, চলবে। 3 এর সাথে আমার কত নেব? কতটা আছে? 48, এইটা আমার কমন চলে আসবে, 3 × 48। এটার একটা নিয়ম। তাহলে দেখো তারপরে করতে লাগলে 4 এর পর আমার 47, চলবে। করতে থাকো এরকম, তারপর বলছি। অনেক বড় হয়ে যাবে। বড় করে দিয়েছি আমি অ্যাকচুয়ালি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কেন দিলাম এটা, যে কেউ যদি ওরকম 4-এর মাল্টিপল 8-এর মাল্টিপল ধরে করো তাহলে আর কিন্তু সম্ভব হবে না। ওই যেটা আগে করলে 16-র মাল্টিপল ধরে করছিলে সেটা ধরলে কিন্তু সম্ভব হবে না। হাউ মেনি পেয়ার আর পসিবল? না স্যার, আমি ওটা জিজ্ঞেস করছিলাম যে ওটা হয় কিনা। আমি তো এক্স প্লাস ওয়াই ধরেই করেছি, 4টে পেরিয়েছিলাম, মানে ইভেন্ট গুলোকেও ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে প্রসেসটা বোঝা গেল। এরকম করতে লিস্ট অনেকগুলো হবে। যাই হোক, চলে আসি এবার
কত চলে যাবো এবার? 53। স্যার 900 স্যার হবে? বি হচ্ছে। 900। আচ্ছা, দেখো প্রশ্নে কি বলা হলো, এ এর আয়ের 30%, বি এর আয়ের 20% এর সমান সমান। তার মানে এ এর আয়ের 30% আর বি এর আয়ের 20% এর সাথে সমান। এখান থেকে পার্সেন্টেজ গুলো কাটাকুটি করে দিলাম, 0 0 গুলো কেটে নিলাম। তার মানে a ইন্টু 3 ইকুয়ালস টু বি ইন্টু 2। তাহলে a বাই বি করে নিলাম, 2/3 হয়ে গেল। হ্যাঁ, তার মানে এখান থেকে অনুপাতটা পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি এ আর বি এর অনুপাত। এটা 2 হলো, এটা 3। তার মানে এর আয় এখানে 600 ছিল, মানে 2 ইউনিট ইকুয়ালস টু 600, 3 ইউনিট ইকুয়ালস টু কত? 2 ইউনিট যদি 600 হয়, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 300, 3 ইউনিট ইকুয়ালস টু তাহলে 900। বি এরটা তো 3 ইউনিট, তাহলে আনসার হলো 900। তারপরে 54। এটা স্যার 8% উত্তর আসছে। 8% আসছে। হুম। একটি পাখার ধার্য মূল্য মানে মার্ক প্রাইস 1,500 টাকা। ধার্য মূল্যের উপর 20% ডিসকাউন্ট দিল। 20% ডিসকাউন্ট মানে 1500 টাকা। 20% ডিসকাউন্ট যদি আমি আলাদা করে হিসেব করি 300 টাকা। ক্রেতাকে আর কত ছাড় দিলে প্রকৃত মূল্য এত হবে? তাহলে আমি প্রথমে 1,500 টাকা ছিল, তার মানে 20% ছাড়। তাহলে 1,500-এর উপর 20% ছাড় মানে আমি 300 টাকা ছাড় দিয়ে 1200 টাকা হওয়া উচিত। তা নিয়ে 104 টাকা, 1104 টাকা নেওয়া হলো, মানে আরো কত, 96 টাকা ডিসকাউন্ট পড়লো। আবার 96 টাকা ডিসকাউন্ট দিল, ওটা বলেনি কিন্তু আমি হিসেব করে নিলাম 1200 টাকা হওয়া উচিত। কিন্তু প্রশ্নে আর কত টাকা ছাড় দিলে 1104 হবে জানতে চাইছে, তার মানে আর 96 টাকা দিলে হবে। তাহলে এই যে 96 টাকা, এটা ডিসকাউন্ট কার উপর দেওয়া হলো? 1200 টাকার উপর। ইন্টু 100% করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাবো যে কত পার্সেন্ট হলো। সিম্পলিফাই করে 8% হবে, আমার 8% হয়ে গেল আনসার। বাকিদের বোঝা গেছে? বাকিরা কে আছে দেখি একবার। কেউ তো কিছু বলছে না, বাকিরা বোঝা যাচ্ছে না তার মানে। আচ্ছা, কিছু বলছো না তার মানে হয় নেই কেউ, আদারওয়াইজ আমি চলে গেলাম এগিয়ে। কোয়েশ্চেন নাম্বার 55। করো দেখি এটা 55। শুনতে পাচ্ছ তো সবাই? আমি সাউন্ড কিন্তু ক্লিয়ার করলাম না, সবাই ঠিকঠাক বলবে। এই তো ইকো হচ্ছে মানে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 100 টাকা বৃদ্ধি পাওয়ায় তার ক্ষতি 7%, ক্ষতির পরিবর্তে 13% লাভে চেঞ্জ হয়ে গেল। তার মানে যেটা আগে 7% ক্ষতিতে ছিল, এখন ওটা কনভার্ট, আগে 7% লসে ছিল, এখন 13% লাভে কনভার্ট হয়ে গেল। মানে জাম্প করলো কত? 20%। মানে এদিকে 7% যেটা ছিল ওটা তো মেকআপ হলোই হলো, আরো 13% প্রফিট হয়ে গেল, মানে 20% জাম্প করে গেল।
আগে 7% লসই ছিল, ওইটা মেকআপ তো করলো, প্লাস আরো 13% লাভ হয়ে গেল, মানে 20% জাম্প করলো। এই 20% জাম্প হলো কি কারণে? 100 টাকা জাম্প করার জন্য, টাকার দিক দিয়ে 100 টাকা বাড়ানোর জন্য। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ 20%, টাকার দিক দিয়ে 100 টাকা বাড়লো। তাহলে কোনো জিনিস, তাহলে 1%-এর ভ্যালু কত? 5। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 500। কারণ কোনো জিনিসের কেনা দামকে আমরা 100 ধরি বা 100% ধরি। তারপরেরটা চলে যাই। চুয়াল্লিশ বছর। হ্যাঁ স্যার 44। হ্যাঁ, 9 জন ছাত্র এবং একজন শিক্ষকের গড় বয়স হলো 17। প্রথম 4 জনের গড়ের বয়স হলো 19, শেষ 5 জনের বয়স 10। তবে শিক্ষকের বয়স কত? প্রথমত যেটা তো বুঝতে সুবিধা হবে আমি এটা বলি। 9 জন ছাত্র, একজন শিক্ষক, মানে টোটাল 10 জন। 9 জন স্টুডেন্ট, একজন টিচার, তার মানে টোটাল 10 জনের গড় বয়স যদি 17 করে হয়, তাহলে টোটাল হলো 170। এবার প্রথম 4 জন যে বয়েজ আছে স্টুডেন্ট, তাদের গড় বয়স হচ্ছে 19, তেমন 19 ইন্টু 4 76 টোটাল হলো। 5 জনের গড় বয়স 10, তার মানে 5 ইন্টু 10 করলে আমি 50 পেলাম। তাহলে আমার হয়ে গেল 126 বছর হয়ে গেল। এই টোটাল 5 আর 4 টোটাল 9 জনে 126 হয়ে গেল। তাহলে 170 10 জনের ছিল, তার মধ্যে 9 জনের হলো এটা, বাকি থাকলো টিচার। টিচারের তাহলে কত? 170 মাইনাস 126। ঠিক আছে, এভাবে করেছো নিশ্চয়ই, ছোট ডেটা আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরটা করো তাহলে 57। আচ্ছা, আগেরটা কি এইভাবে করেছো না? আমি দেখো তো বলবো ওটা শর্টে। হ্যাঁ স্যার শর্টে নাও। এইভাবেই করেছি। শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এই অঙ্ক তো ডেটা সহজ আছে, গুণ করতে সুবিধা হলো, কিন্তু যদি ঝামেলা হয় না, অন্য বড় অঙ্ক বা ডেটা এরকম হলে মুশকিল হয়ে যাবে। তাহলে টোটাল ধরো যে 10 জন পিকনিকে গিয়েছে, সবাই 17 টাকা করে দেবে, ঠিক করেছে। বাস, তাদের 10 জনের স্টুডেন্টের জন্য আমি 17টা করে চকলেট এনেছি সাপোজ। প্রত্যেকটা 10 জন টোটাল আছে, 10 জন ব্যক্তির জন্য আমি টোটাল 17 করে নিয়ে এসেছি। প্রত্যেকেরই 17টা করে পাওয়া উচিত। কিন্তু প্রথম 4 জনকে আমি 19টা করে দিয়ে ফেলেছি, তেমন 2টো করে এক্সট্রা চলে গেছে না? প্রথম 4 জনকে আমি 19 বয়স গড় দেয়া আছে 19, মানে 19টা করে চকলেট দিয়ে ফেলেছি, মানে 2টো করে চলে গেছে এক্সট্রা। 2টো করে এক্সট্রা যদি চলে গিয়ে থাকে, তাহলে 4 2 8, 8 আমার এক্সট্রা চলে গেল, পকেট থেকে চলে গেল। পরের 5 জনকে আমি 10টা করে দিয়েছি, তার মানে আমার 7টা করে সেভ হয়েছে।
তাই না? হ্যাঁ, তাহলে 35টা আমার সেভ হয়েছে। 35টা সেভ আমার হয়েছে এইদিকে, আগে আমি 8টা এক্সট্রা দিয়ে ফেলেছিলাম। তাহলে স্টিল আমার কটা থাকলো দুটোকে অ্যাডজাস্ট করে? বলো। 35টা আমি সেভ করলাম, আর আগে 43 8জন হচ্ছে। হ্যাঁ? না, আমি বলছি যে 35টা আমি সেভ করলাম পরের 5 জনের, আর আগের যে 4 জন ছিল ওদেরকে এক্সট্রা দিয়ে ফেলেছি, মানে আমার থেকে এক্সট্রা 8খানা বেরিয়ে গেছিল এক্সট্রা, আর পরেরটাতে আমি 35টা সেভ করেছি। তারপরে 27টা থাকছে। 27টা। তাহলে দুটোকে অ্যাডজাস্ট করলে আমার 27 থাকলো। 27 থাকছে, ওপরে 17-র সঙ্গে যোগ করলে 44 হচ্ছে। হ্যাঁ, এবার আমি প্রত্যেকের জন্য 17টা এনেছিলাম, যে আরেকজন পেলো, ওর তো 17টা পাবেই, পাওয়া উচিত। আর এক্সট্রা এইদিকে আমার অ্যাডজাস্ট করে 17টা এক্সট্রা আমার 27খানা এক্সট্রা বেঁচে থাকলো। এই 17-এর সঙ্গে আমি যে ওইদিকে অ্যাডজাস্ট করে 27টা এক্সট্রা আমি বাঁচিয়ে রেখেছি, ওকে দিয়ে দিলাম। তার মানে সে পেয়ে গেল 44টা। ব্যাপারটা ক্লিয়ার হলো? এ ভাবলে হ্যাঁ স্যার। ডিজিট গুলো উল্টো পাল্টা থাকলে সময়টা কম লাগে। 57টা এবার করি। 57-এরটা এর আগের দিনও এক টাইপের করেছিলাম না, যে জন্মের সময় এরকম টাইপের একটা অঙ্ক ছিল, করো দেখি এটা। বিজয় যখন জন্মগ্রহণ করে অজয়ের বয়স 4 বছর 7 মাস। চন্দন যখন জন্মগ্রহণ করে তখন বিজয়ের বয়স এত। তখন এত ভেবে চিন্তা করো অঙ্কগুলো। এগুলো এমনি অঙ্ক সেরকম নয়, এরকম একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, করো, আমি সময় দিই। আহ, 8 বছর 11 মাস। 8 বছর 11 মাস। প্রশ্নে কি বলছে এবার ধীরে ধীরে দেখো। বিজয়ের যখন বয়স 0, বিজয়, তখন অজয়ের বয়স তখন 4 বছর 7 মাস হলো। এবার বলছে চন্দনের বয়স যখন 0, তখন বিজয়ের বয়স হলো তখন 3 বছর 4 মান্থ। তাহলে বলো তো, এই অবস্থায় দেখো যে যখন চন্দন জন্মগ্রহণ করলো তখন বিজয়ের বয়স 3 বছর 4 মাস হয়েছে। তার মানে এর 3 বছর 4 মাস যদি যোগ করি, তাহলে এরও তো 3 বছর 4 মাস যোগ হয়ে যাবে। এই অবস্থায় চন্দনের 0, বিজয়ের 3 বছর 4 মাস, আর অজয়ের 4 বছর 7 ছিল, আর তার সাথে আরো 3 বছর 4 মাস যোগ হলো। এবার পরেরটা, ও হয়েই তো গেল মনে হয়। এখন চন্দনের বয়স, মানে বলছে চন্দনের এখন এবার আরো অ্যাড করো। চন্দনের বয়স এখন আরো, চন্দনের বয়স এখন আরো 5 বছর 2 মাস, মানে এটা যদি এখনো 5 বছর আরো 2 মাস যোগ করি, তাহলে সবার সাথে 5 বছর 2 মাস যোগ হবে। সবার সাথে 5 বছর 2 মাস যোগ হবে, মানে বিজয়েরও 5 বছর 2 মাস যোগ হবে, আর এরও 5 বছর 2 মাস যোগ হবে। তার মানে অজয়েরও 5 বছর 2 মাস যোগ হবে। তাহলে এদের যোগ করে 3 দিয়ে ভাগ করলেই আমার হবে। তাহলে আমি সবার প্রেজেন্ট এজ পেয়ে গেলাম, যে চন্দনের যখন 5 বছর 2 মাস, বিজয়ের তখন 8 বছর 6 মাস, অজয়ের তখন এই পার্টগুলো যোগ করব, এদের গড় কর। হবে, গড়টাও করতে পারবো। আদারওয়াইজ এরকম ভাবে ভাবতে পারো যে স্যার এইটা তো 3 জনের মধ্যে কমন, মানে 5 বছর 2 মাস তো সবারই যোগ হয়েছে, বাকি যে পার্টটা আছে এই কটাকে যোগ করলেই আমরা অ্যাভারেজ পেয়ে যেতে পারি। করব না ছাড়বো? তাহলে করি। আচ্ছা, স্যার করে সবগুলো দেন, যোগ করি। হুম, না এইটা, এগুলো এই পার্টটা বোঝা গিয়েছে কি এইগুলো?
হ্যাঁ হ্যাঁ, এতদূর অব্দি বুঝেছি। এইগুলো বুঝেছি। আচ্ছা, এমনি যেটা বুঝতে সুবিধা হবে সেটা আগে করি, সবগুলো আগে অ্যাড করে দিই। অ্যাড করো, 4 বছর, 3 বছর, 7 বছর হলো, 7 বছর আর 5 বছর, 12 বছর। এবার মান্থ গুলো দেখো, 7 মাস, 4 মাস, 11 মাস, 11 মাস আর 2, 13 মাস, 12 বছর, 13 মান্থ হলো। এবার চন্দনেরটা, 5 বছর, 2 মাস, 5 বছর, 2 তাহলে মাস। 13 মাসটাকে বছরে করে দিলে হয় না? হ্যাঁ, করা যায়। আমাকে তো আলটিমেটলি আবার ভাগই করতে হবে, তো একবারে লাস্টে করবো। তারপর 5, 3, 8 বছর। মান্থ গুলো দেখো, 4 মাস আর এদিকে 2, 6 মাস। এবার সবগুলো অ্যাড করি, সবগুলোকে এবার অ্যাড করি। 12 আর 5-এ 17, 17 আর 8, 25, 25 বছর। মান্থ গুলো যোগ করি, 6, 2, 8, 8 আর 13, 21 মান্থ। এটাকে এবার আমি এক কাজ করব, এটা 25 বছর আছে, এখান থেকে 1 বছর নিয়ে নিলাম, মানে 12 মাস নিয়ে নিলাম। 12 মাস মানে 1 বছর, 12 বিয়োগ করে দিলে, 12 মাস যদি মাইনাস করে দিই তাহলে পড়ে রইলো আমার 9 মাস। 12 মাস মানে 1 বছর, তার মানে এটা আমার 26 বছরে পৌঁছে গেল। হুম? এবার প্রশ্নে গড় জানতে চেয়েছে, এবার 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। এবার 3 দিয়ে ডিভাইড করলে 3 দিয়ে, 3 8 24, 8 ইয়ার হলো। পড়ে থাকলো 2 বছর, 2 বছর মানে আমার 24 মাস। 24 আর এদিকে 9 যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি 33 মাস। 3 দিয়ে ভাগ করলে আমি 11 মাস। 24, 26 বছরকে যখনই 3 দিয়ে ভাগ করবো না, 3 8 24 পড়ে থাকবে, 3 8 24 হলো। এবার যে 2 বছর এক্সট্রা পড়ে থাকলো, এই 2 বছরকে মাসে কনভার্ট করলাম, মানে 24 মান্থ হলো। 24 মান্থ আর এদিকে 9 মাস ছিল, 24 আর 9 যোগ করলে আমার 33 মান্থ হয়। সেটাকে আমি যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে 11 মাস। আচ্ছা, এবার আমি একটু অন্যভাবে বলি, আর আরো একবার বলা হয়ে যাবে, প্লাস অন্যভাবেও বলা হবে। দেখি, প্রথম থেকে আর একবার বলি। প্রথমে বলা হলো যে বিজয় যখন জন্মগ্রহণ করলো তখন তার বয়স কিন্তু 0 ছিল। ডেফিনেটলি যে যখন জন্মগ্রহণ করবে বিজয়ের বয়স তখন 0। তখন অজয়ের বয়স হলো 3 ইয়ার 7 মান্থ। চন্দনের যখন জন্মগ্রহণ করলো তখন বিজয় বয়স 3 বছর 4 মাস হয়ে গেল। 3 বছর 4 মাস। তো বিজয়ের বয়স যখন 3 বছর 4 মাস তখন জন্মগ্রহণ করলো চন্দন। তাহলে খেয়াল করো, অলরেডি অজয় ওর থেকে 3 বছর 7 মাস বড় ছিল। তাহলে অজয়ের বয়স এখন 3 বছর 7 মাস বাড়বে। অজয়ের বয়স 3 বছর 7 মাস বড় ছিল, আর বিজয়ের বয়স এখন বেড়েছে 3 বছর, তাহলে 4 মান্থ। এই হলো অজয়ের বয়স। এই অবস্থায় তাহলে কি দাঁড়ালো, যে
চন্দনের বয়স যখন 0, বিজয় ওর থেকে এত বছর বড়, অজয় তো আরো কিছুটা বড় ছিল, তাই এক্সট্রা আরো হলো। এবার প্রশ্নে বলা হচ্ছে যে চন্দনের বয়স যখন 5 বছর আরো 2 মাস, 5 বছর 2 মাস বাড়বে, তাহলে মানে কি এরও 5 বছর 2 মাস বাড়লো, এরও 5 বছর 2 মাস বাড়লো, তাহলে এরও 5 বছর 2 মাস বাড়বে। এবার আমরা গড় করব। গড় করার জন্য বলতো এই এজটা সবার আছে না, এইটা সবারই আছে, এটা সবারই আছে, তার মানে গড়ের যখনই গড় করব মানে এটা সবার মধ্যে থাকবে। তাহলে আমি যখনই অ্যাভারেজ বার করব 5 বছর 2 মাস সবার মধ্যেই থাকবে, কারণ এরও 5 বছর 2 মাস, এরও 5 বছর 2 মাস, এরও 2 মাস। তাহলে এটা বাদ দিয়ে বাকি যেটা থাকলো ওর যোগ করে 3 দিয়ে ভাগ করলেই হবে, এটা 0, বাকি রইলো এইটা, এইটা আর এটা। বাকি যে ডেটাগুলো আছে এগুলোর যোগ করে 3 দিয়ে ভাগ করতে পারি আমি। ঠিক আছে না? তাহলে বাকি যেগুলো আছে এই তিনটে যোগ করো, 3 বছর 3 বছর 6 বছর আর 3 বছর 9 বছর। 9 বছরকে আমি যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 3 ইয়ার্স। মানে এটাও আমার গড়ে আছে, দেখো 3 দিয়ে ভাগ করে দিলাম আর 0 যোগ করলাম, 3 পেয়ে গেলাম। এবার থাকলো শুধু মান্থ। 4 মাস 7 মাস, 11 আর 4 15। 15 মান্থকে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 মান্থ। তাহলে 8 বছর 8 মাস চলে যাচ্ছে কেন? কোথাও গন্ডগোল হয়নি তো? আবার করি, এই নিয়মটা করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। কোথায় গেল প্রশ্নটা? এইটা, বিজয় যখন জন্মগ্রহণ করে, এটা আমি 4 বছরের জায়গায় 3 বছর লেগেছি, তোমরা কিছু বলোনি, তেমনি এমনি তাকিয়ে আছো তার মানে, বা তাকাচ্ছ না যে হয়ে গেছে। বিজয় যখন জন্মগ্রহণ করে, বিজয়ের যখন বয়স 0, অজয়ের বয়স তখন 4 বছর 7 মান্থ। চন্দন যখন জন্মগ্রহণ করে তখন বিজয়ের বয়স হয়ে গেল 3 বছর 4 মান্থ। তাহলে বিজয় 0 ছিল, বয়স বেড়ে গেল 3 বছর 4 মাস বেড়ে গেল। তো বিজয় যত বড় হবে অজয় তত বড় হবে। তাহলে বিজয়ের বাড়লো কত? 3 বছর 4 মাস। তাহলে অজয়েরও 3 বছর 4 মাস বাড়বে, কারণ অজয় বড় বিজয়ের থেকে। তাহলে 3 বছর 4 মাস যেটা ছিল ওটা তো বাড়বেই, আর ওর নিজের বয়স 4 বছর 7 মাস ছিল। বলো এবার, এর অব্দি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এবার প্রশ্নে বলা হলো যে চন্দনের বয়স বাড়লো আরো 4 বছর 2 মাস, তার মানে এরও 5 বছর 2 মান্থ বাড়ে। তাহলে এর যদি বাড়ে তাহলে বাকিদেরও বাড়বে, এরও বাড়বে 5 বছর 2 মাস, এরও বাড়বে 5 বছর 2 মাস। তাহলে আমি যোগ করে ডিভাইড করার ছাড়াও এক কাজ করতে পারি, যে সেটা দেখলাম যে এর মধ্যে এটাও এটা এটা তিনটে কমন আছে, এই সবুজ কালারেরটা
গড় করলে, অ্যাভারেজ করলে ওই সবুজ কালারটা সবার মধ্যেই পড়বে। 5 বছর 2 মান্থ আমার গড় হয়ে গেল। ওইগুলো বাদ দিয়ে এবার বাকিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে করি। এবার 3 3 6, আর এখানে আছে 4। বছরগুলো দেখো, 3 3 6 আর 4 10। 10 বছরকে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো 3 বছর এক্সট্রা আমার আর 1 বছর পড়ে থাকবে। 1 বছর মানে 12 মাস। ওকে, হাতে আমার এখনো 12 মাস রয়েছে। এবার মান্থের হিসেব দেখো, 4 মান্থ 4 মান্থ 8, আর সাথে 15, 15 আর 12, 15 আর 12, 27 মান্থ। 27 মান্থকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকের ভাগে 9 মান্থ পড়বে। এবার আমার হিসেব করো, 5 বছর 3 বছর 8 বছর, মান্থ গুলো করো, 2 মাস আর 9 মান্থ, 11 মান্থ। 8 বছর 1 মাস। এটা কি সুবিধা মনে হলো না আগেরটা সুবিধা ছিল? এইটাই সুবিধা। পরিধি তো মনে হয় বুঝতেই পারলে না। আমি বলছি দেখো, যে ধরো একজন এ ব্যক্তি আছে, তার কাছে 10টা প্লাস 2টো আরো চকলেট আছে। পি আর এক নম্বর ব্যক্তি আছে, যার কাছে 10টা প্লাস আরো 7টা চকলেট আছে। সি নামক ব্যক্তির কাছে 10টা প্লাস আরো সাপোজ আমি বললাম 6খানা চকলেট আছে। এদের অ্যাভারেজ বার করো, গড় বার করো। তাহলে আমি দেখছি সবার কাছে 10টা করে আছে, তাহলে আমি 10 দিয়ে দিলাম গড়ে। আর যেগুলো এক্সট্রা থাকলো এগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 2 9 আর 6 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তার মানে গড়ে আমার হয়ে গেল 15। তেমনি এই অঙ্কটাতে তাই ছিল, যে আমার 5 বছর 2 মাস সবার মধ্যে ছিল, তাই জন্য ওইটাকে আমি কমন নিয়ে নিলাম। 5 বছর 2 মাস, দেখো সবুজ কালারে ছিল, 5 বছর 2 মাস, 5 বছর 2 মাস, 5 বছর 2, তাকে গড়ে আলাদা করে নিলাম। বাকি যেটা থাকলো সেগুলোকে আবার অ্যাভারেজ করে নিলাম। স্যার 3 মাস 3 মাস 6, 3 বছর 3 বছর 6, 4 10। 10 বছরকে 3 দিয়ে ভাগ করলে 3 বছর পাওয়া যায়, 3 3 9, হাতে থাকে 1 বছর। 1 বছর মানে 12 মাস। এবার মাসের হিসেব করব, হাতে আমার 12 মাস আছে। 12 আর 4 16, 4 20 আর 7 27। 27 মাসকে 3 দিয়ে ভাগ করলে আমি 9 মান্থ পেয়ে গেলাম। তাহলে 5 আর 3 8 মাস, আর এই 8 বছর, আর এদিকে হলো 11 মাস। ব্যাস, এই হয়ে গেল আমাদের ম্যাথ সেকশনটা। জানি না কত বুঝলে। এবার আমরা চলে যাই রিজনিং পার্টে, একটু দেখে নিই। এটা করো 35। হচ্ছে? করা গেল কিছু? হচ্ছে না? আমার শুনতে পাচ্ছ না মনে হয় তোমরা। স্যার হচ্ছে না। না স্যার হচ্ছে না।
7 45, 6 7 42 প্লাস 3 না, তাহলে 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে 12, 6 7 42 হচ্ছে না, 2 যোগ হচ্ছে, এটা হচ্ছে না। তো ডিজিট গুলো যদি যোগ করি, 7 5 12 আর 4 16, 16 2 32, 7 2 9, 9 9 18, তো 2 দিয়ে গুণ করে হচ্ছে না, 4 4 9, 9 9 18, 18 হচ্ছে না, না হলো না। এবার ওপর নিচে কালেকশন করি, ওপর নিচে দেখি, ওপর নিচে ডাবল করি যদি, দিয়ে যোগ করি তাহলে 27, ডাবল করি যদি 90, 90 এর সঙ্গে হচ্ছে না, হলো না এটা। 90 এর সাথে 53 যোগ করলে 144 হচ্ছে, 43 হচ্ছে, এই জায়গাটা 54 হলে হয়ে যেত, এই জায়গাটা 54 হলে হয়ে যেত। দেখি সেই লজিকে হচ্ছে কিনা, তাহলে আমি এটাকে এক্স করলাম, তাহলে নিচেরটাকে ডাবল করি, তাহলে আমার হচ্ছে 64, তাহলে এক্স এর জায়গায় 4 হতো, অপশনে 4ও আছে, এটা হবে 54 হবে, নিজে থেকে এটা ঠিক করে নিলাম, 54 হবে, এটা লজিক মেলানোর জন্য ঠিক করিয়া পায়, তাহলে ভাবতে স্যার হবে। ওটা বুঝলাম না, আরেকবার বলুন। এই যে নিচেরটাকে ডাবল, উপরটার সাথে যোগ, নিচেরটাকে ডাবল, উপরটার সাথে যোগ, নিচেরটাকে ডাবল, উপরেরটাকে যোগ, উপরটার সাথে যোগ, নিচেরটা মানে মিডিলের টাকা হ্যাঁ, বুঝতে পেরেছি, 49 আর 13। হুম, 133, একবার স্কোয়ার করে -1 আছে, একবার স্কোয়ার করে প্লাস আছে, দেখ মনে হচ্ছে একবার, না ওটা ওই লজিকে তো হচ্ছে না। চোদ্দ স্কোয়ার -1, তারপর একটা 15 স্কোয়ার +1, 14 স্কোয়ার, না হচ্ছে না, -1 তো নয়, তো প্রশ্নের 3 মাইনাস করা আছে, হচ্ছে না। আমি বলে দিচ্ছি, এটা দেখো, এটা 18 স্কোয়ার, এটা দেখো 16 স্কোয়ার, এটা মানে হওয়া উচিত ছিল 14 স্কোয়ার, তাহলে প্যাটার্ন আসতো। এটা পরেরটা যেমন 14 স্কোয়ার হলো, তো এটা 15 স্কোয়ার +1, তাহলে এটা আমার 17 স্কোয়ার +1, 289 +1, তার মানে এটা 19 স্কোয়ার +1 হতো, 362, তার মানে এটাও প্রশ্নে এরর আছে, 193 হবে না, 196 হবে। আরো একটা ডিভিশন ছিল না, কোয়েশ্চেন নাম্বার 37, 4 4 16, 6 6 36, 2 2 4, 26 হবে। 26 হবে। গুণ করা আছে +1, গুণ করে +1 আছে, তারপর 36 এরটা, মানে 4 4 16 +1, 6 6 36 +1, 2 2 4 +1, 5 5 25 +1,
26 হবে। তারপরে 36 আগের মতো এর প্যাটার্ন আমি বুঝে গেছি। এদের প্যাটার্ন এই একই হচ্ছে, পরপর তিনটে সেটে একই প্যাটার্ন। আচ্ছা দেখে নি টোটাল কতগুলো আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 ডি 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। ডি হবে। হুম, কি প্যাটার্নে ইনফরমেশন পেলাম দেখো, এখানে এসি, এখানে আবার এসি পেলাম, আমি জানি না এসি এসি তে মিলবে কিনা। সি এ বি বি তাহলে এসি। আর ওকে, আচ্ছা স্লট করি, এরকম একটা স্লট করি, প্রত্যেকটা স্লট করে দিলাম, প্রত্যেকটাতে যেটা নেই ওটা বসিয়ে দাও, যেটা নেই ওটা বসাবো। ঠিক স্লট করিনি, একটা এক্সট্রা হয়ে গেছে, ছটা ছটা করে হবে। ছোট ছোট করে করছো, দেখছি দাঁড়া, 6টা করে করবো কিনা দেখছি। 3টে করে যদি করি সাপোজ, যে স্লটে যেটা নেই ওটা বসিয়ে দিচ্ছি, এখানে বি বসিয়ে দিলাম, এখানে সি বসিয়ে দিলাম, এখানে বি বসিয়ে দিলাম, এখানে বি বসিয়ে দেবো, হ্যাঁ বি বসিয়ে দিলাম, এখানে এ বসিয়ে দিলাম। তাহলে এবার কোনো প্যাটার্ন আসছে? ওখানে স্যার সি হবে। এখানে এটা মুছে দিই কারণ এই স্লটের দাগটা ঠিক হয়নি, এইরকম দাগ, তাহলে এটাতে সি হবে, তাহলে এই হয়ে যাবে আমার প্যাটার্ন, সিএবি বিসিএ, সিএবি বিসিএ, সিএবি বিসিএ। বাস, আজকের মতো এটা হয়ে গেল প্রায়। আরেকটা আছে মনে হয়, দেখি এটা করো, সিলোজিজমের আছে 30 নম্বরেরটা। কোনো গাড়ি বেঞ্চ নয়, নো কার ইজ বেঞ্চ, সমস্ত টেবিল গাড়ি, টেবিল কার, এই হচ্ছে রিলেশন। কিছু গাড়ি টেবিল হবে, কারেক্ট, কারণ টেবিলের কিছু পার্ট, কিছুটারই টেবিল হবে। কিছু তাহলে গাড়ি ডি বেঞ্চ হবে, হবে, 1 আর 3 ঠিক এটা হবে। হবে না। কোনো বেঞ্চ টেবিল নয়, কোনো টেবিল নয়, কোনো বেঞ্চ টেবিল নয়, কোনো বেঞ্চ টেবিল নয়, এটাও ঠিক। একটা হবে, সরি এই দুটোই হবে। ঠিক হবে, 1 আর 3। হুম, 1 আর 3 ডি দিল্লি হচ্ছে। হ্যাঁ দিল্লি হচ্ছে। ব্যাস। তারপরটা করে নাও 32-এরটা। স্যার বি। বি বোম্বে। আচ্ছা দেখি, ইউ মানে হচ্ছে আমার এসটি ইউ 21, এসটি মানে 19, এটা হলো আমার 14, ই হবে, এটা আমার হলো ডি হবে ই 49। 12, তারপরে 7। তাহলে এবার দেখি যে এইটা আমার স্কোয়ার হলো 12 স্কোয়ার, তারপরেরটা হলো 11 স্কোয়ার, তারপরেরটা হলো 10 স্কোয়ার, তারপরেরটা হলো 9 স্কোয়ার, তারপরেরটা হলো 8 স্কোয়ার। তার মানে যেটা আনসার হবে তার সেটাই 7 স্কোয়ার থাকবে, 7 স্কোয়ার ওয়ালা অপশন আমার এটাই আছে। আচ্ছা এবার এবার বাকিটা দেখে নাও, বাকি মানে এটা 21 হলে তার মধ্যে গ্যাপ হলো 2, এটা যদি 14 হয় তারপরে 2 কম, তাহলে এটা 7 হলো, তারপরে 2 কম মানে 5 হবে, 5 মানে ই থাকবে। বাস হয়ে গেল। তাহলে আমাদের ম্যাথ জিআই পার্টটা, এবার তোমরা এই পার্ট গুলো করে নেবে, বাকিগুলো ছোটখাটো থাকলো। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট।